ব্যবসা বা কাজ পাওয়ার আশায় টাকা দিয়েছিলেন, সেটি তার পূরণ হয়নি। সেটা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে তখন বেশ শোরগোল পড়ল। ফলে কেউ ভয়ে, কেউ সুবিধা প্রাপ্তির জন্য, আর তখন বিভিন্ন তদবিরে বিভিন্ন কাজ সহজে পাওয়ার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত যারা এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠন করত, এদের কাজে লাগাইলে নাকি সহজে কাজ মিলতো, অনেকে ভয় পেত, অনেকে এদের রেসপেক্টও করতো, কেউ স্নেহ করত। ফলে তখন বড় ভাই পাওয়া সহজ ছিল। এখন যখন তারা জামায়াতের সঙ্গে মিশে মাত্র কয়েকটা এমপি পদ পেল এবং তাদের শক্তি সামর্থ্যের প্রমাণ দিতে পারল না, এবং ইতিমধ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন আর ওই বড় ভাইদের হয়তো এই ছোট ভাইদের লালন পালন করা প্রয়োজন বোধ করছে না। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে তারা এখন সংসদ সদস্য হয়েছে, এখন হয়তো বড় ভাইদের এই দান দয়া দাক্ষিণ্য তারা নিতে চায় না নিজে থেকে, সেটাও হতে পারে। এটা তারাই বলতে পারবেন যে এই বড় ভাইদের গাড়িটা কোথায় গেল বা কেন পাচ্ছে না। মার্দিয়া আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, ধন্যবাদ, আপনি পৌঁছতে পেরেছেন। সংসদ এবং রাজপথ এই দুই জায়গাতেই বিএনপিকে জামায়াত চাপে রাখতে চায়, এবং তারা বলেছে যে তারা নোটিশ, বিতর্ক, ওয়াকআউটের মধ্যে শুধু নিজেদের সীমাবদ্ধ রাখবে না, কিন্তু তারা স্থানীয় সরকার নির্বাচন, জ্বালানি, দ্রব্যমূল্য, এইসব নানান ইস্যুতে তারা রাজপথেও চাপ বাড়াতে চায়। এবং এই যে নতুন কর্মসূচিতে তারা এটাও বলেছেন যে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস বাড়ছে, আধিপত্য, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, এগুলি নিয়েও তারা কথা বলবেন। আপনার কি মনে হয় যে ঠিক এই মুহূর্তে কি এত বড় একটা চাপে রাখার মতো অবস্থা তৈরি হয়েছে, মানে সরকারকে, বা শুরু থেকে সরকারকে চাপে রাখলে আসলে কি জনগণের জন্য মঙ্গল হবে? আসসালামু আলাইকুম। বিরোধী দলের অনেক ঝামেলা। চাপে না রাখতে চাইলে বলে যে দুর্বল বিরোধী দল, আর রাখতে চাইলে বলে এখনই। হ্যাঁ, তো আমার মনে হয় এখানে দুইটা সমন্বয় আছে এবং সেটা দরকারও। দেখেন, জ্বালানি সমস্যার সমাধানের অফার, মানে একটা যৌথ কমিটি হবে, সেটার অফারটা বিরোধী দলের কাছ থেকে এসেছে এবং সরকারি দল সেটা গ্রহণ করেছেন। এরকম আরও বেশ কয়েকটা প্রপোজাল সরকার গ্রহণ করেছেন, বিরোধী দল নিয়ে এসেছে, অথবা কোনোটাতে সরকার বলেছেন, বিরোধী দল বলেছেন। এখন সংকট নাই এটাও তো কেউ বলতে পারবে না, আবার সহযোগিতা দরকার এটাও একটা কথা, এবং আমার মনে হয় দুটার সমন্বয় দরকার এবং সেটা আছেও। তো এখানে অনেক কথা তো অনেক সময় বলা হয়, রাজপথে বলা হয়, বক্তৃতায় বলা হয়, সমন্বিত প্রক্রিয়া চলতে থাকবে, সংসদেও থাকবে এই প্রতিবাদ, আবার রাস্তাতেও প্রতিবাদ অব্যাহত থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়া যতটুকু অ্যালাউ করে ততটুকু, যেখানে দরকার, যতটুকু দরকার ততটুকু চলতেই থাকবে। কোরবানির ঈদের আগে এটা বেশি হবে না ঈদের পরে? ঈদের আগে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, সেখানে আমরা এবার কোরবানি ঈদে দেখেছি যে জলে স্থলে যে পরিমাণ মৃত্যু দেখতে হয়েছে, সেখানে এখন, তখন এটা বলা গেছে, কিন্তু এখন কিন্তু এটা বলার আর সুযোগ নাই। এখন সরকারকে দেখাতে হবে হ্যাঁ আমরা মোটামুটি সবগুলো স্ট্রিং ড্র করতে পেরেছি এবং আমরা একটু স্টেবল। এখানে চ্যালেঞ্জ আছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এবং গতবার আমরা দেখেছি যে বিরোধী দল হওয়া সত্ত্বেও বেশ কয়েকজন সংসদ সদস্য তার নিজ নিজ এলাকার বাস স্ট্যান্ডগুলোতে একটু গেছেন, একটু ভিজিবল ছিলেন, এই ভিজিলেন্সের মাধ্যমে একটু হলেও দেখাতে চেয়েছেন যে আমরা সমস্যার সমাধানটা চাই, কেবল দোষারোপ করেন নাই বসে থেকে। এবার চাইলে তাদেরকেও বলা যায় আমাদের দরকার আসলে তো বাংলাদেশের একটা ভালো ভালো একটা ডেস্টিনেশনে নিয়ে যাওয়া, সেটার জন্য এবার সময় থাকতে সেই কাজটা করা যায়। আর এই চ্যালেঞ্জটা তো মাথায় রাখতে হবে। ঈদের পরের আন্দোলন করতে হবে কেন, ঈদের আগেই আমরা কাজ শুরু করি না, অসুবিধা কি? আমরা আপনার কাছ থেকে বেশ আশ্বস্ত হলাম যে একটি শক্তিশালী বিরোধী দল শক্তি প্রমাণ করার জন্য হলেও আন্দোলন করবে এবং আন্দোলন করে সরকারকে চাপের মধ্যে রাখবে। তবে আমরা দেখলাম সরকার বেশ বন্ধুভাবাপন্ন, কেননা জামাতে ইসলামের সভাপতি তিনি বলেছেন যে তারা মন পেতে চেয়েছিলেন, কিন্তু সরকারের মন পাওয়া যাচ্ছে না। যে সংসদে বলেছিলেন যে কি করলে আপনাদের মন পাবো, তা আন্দোলন করলে কি মন পাওয়া যাবে? তখন তো মন আরো পাওয়া যাবে না। না, এই কথাগুলোর মাধ্যমে বোঝা যায় যে আসলে এই চাপটা তারা ফিল করেন এবং তারা এখানে অ্যাকাউন্টেবল ফিল করেন, এটা তো জরুরি। এবার আপনাকে একটা অন্য প্রশ্ন করে তারপরে আমরা বিরতিতে চলে যাব, সেটি একেবারে সাধারণ প্রশ্ন। সবসময় সংসদ সদস্যরা নির্বাচিত হলেই পত্রিকা এবং সাংবাদিকরা কার কত টাকা আছে এটা খুঁজে বের করার চেষ্টা করেন, কে কোটিপতি কে গরিব। তো যখন তারা বলেন যে এতজন কোটিপতি, সাথে কিন্তু এটাও বলা হয় যে অতজন কোটি টাকা নাই, মানে তারা একটু দরিদ্র। তো এটা আবার কেউ লেখে না যে এতজন দরিদ্র, এতজনের কোটি টাকা নাই।
এবার যেটা বলেছেন সেটা হচ্ছে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের মধ্যে 37 জন এসেছেন কোটিপতি পরিবার থেকে এবং 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত সম্পদ রয়েছে 17 জনের পরিবারে, আর 5 কোটির উপরে সম্পদ আছে 20 জনের পরিবারে, এবং এই সংখ্যাটা হচ্ছে সংসদ সদস্যের 74%। আপনি কি এদের মধ্যে আছেন? না, আপনি নাই। তার মানে আপনি হচ্ছেন এই 74%-এর বাইরে, বাইরে ওই মানে আপনি 26। আমাদের মতো সাধারণ। জি, মানে জামাতের আমি শিওর না আপনি সাধারণ কিনা, আমি প্রুভড যে আমি মানে সাধারণ। জামায়াত ইসলামের 12 জনের মধ্যে 10 জন কিন্তু কোটিপতি গ্রুপে, তার মানে সংখ্যালঘু 2 জনের একজন আপনি। হ্যাঁ, মানে একেবারেই হতে পারে। ইলেকশন হলো এবং এই জায়গাটি বিজেপির আধিপত্য মুক্ত ছিল, কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিজেপি নিয়ে ফেলতে পেরেছে। কিন্তু এটার পরে যে সন্ত্রাস এবং প্রবল আক্রমণাত্মক ভূমিকা, বুলডোজার নিয়ে ভাঙাভাঙি শুরু করা, আপনার কি মনে হয় যে এই পরিস্থিতি কি আমাদের উপরে কোনো প্রভাব ফেলবে? না, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এক সময় এখানে আপনি জানেন যে বামদের আধিপত্য ছিল, অনেকদিন। তারপরে কংগ্রেসের একটা আধিপত্য তৈরি হলো, সেখান থেকে তৃণমূল কংগ্রেস আসলো এবং তৃণমূল কংগ্রেসও টানা 15 বছর মমতা ওনার শাসনে ছিল, যেখানে 2011 সালে একটি আসনও বিজেপি পায়নি, সেখানে এই 26 সালে এসে তারা 206টা আসনে জয়লাভ করলো। ওইখানে যারা খোঁজখবর রাখেন ওইখানের নির্বাচন নিয়ে এবং ইন্ডিয়ার যাদের সঙ্গে আমাদের কথা বলবার সুযোগ আছে, ওইখানে সাংবাদিক বা পরিচিত জন, তাদের মধ্যে কেউ কেউ এরকম বলছেন যে বিজেপি দীর্ঘদিন ধরে প্ল্যান করে এটা দখল করবার জন্য যা যা করণীয় নৈতিক এবং অনৈতিকভাবে প্রশাসনিকভাবে সব করেছে। তারা এখানে হিন্দুত্ববাদের যে উত্থান ইন্ডিয়া জুড়ে সেটাকে কাজে লাগিয়েছে একদিকে, আর একদিকে এখানে তাদের টাকা, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এবং বাহিনীকে যত দূর সম্ভব কাজে লাগানো যায় নির্বাচনের ফ্লো তৈরি করবার জন্য, জেতার জন্য, তার সবই করেছে। আমরা তো জানতাম যে ভারতে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, প্রশাসন কিংবা প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক দল ব্যবহার করতে পারে না, তাহলে কি সেটা বদলে গেল? না, ডেফিনেটলি বদলে গেছে। আপনি যখন 2018-র আগে নির্বাচন হলো যেটা ভারতে, তখন আপনার মনে আছে যে রাহুল গান্ধী তিনি পদত্যাগ করলেন এবং একটা তার রেজিগনেশন লেটারে বিশাল এক লেখা দিয়েছিলেন। সেই লেখার মধ্যে তারাও লিখেছিল ঠিক বাংলাদেশে ফ্যাসিবাদের আমলে যেরকম সমস্ত গোষ্ঠীকে সরকারের সঙ্গে একীভূত করে ফেলা হয়, সেটা সংবাদ মাধ্যম, ব্যবসায়ী গোষ্ঠী, বিভিন্ন বাহিনী, প্রশাসন, সেইভাবে ইন্ডিয়া তো বিজেপি তাই করেছে। বড় বড় ব্যবসায়ীদের তারা বিজেপির সঙ্গে সরকারের সুবিধা প্রাপ্তি দিয়ে তাদেরকে তাদের মুখী করে ফেলেছে। বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় তাদের দলীয়করণ করেছে। তারা সংবাদ মাধ্যমের প্রধান অনেক জায়গাগুলোকে তাদের দিকে ঝুঁকে পড়েছিল। এমনকি ভারতে একসময় যে বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক গোষ্ঠী ছিল যারা এই ধর্মীয় আধিপত্যবাদের নামে যে উচ্ছৃঙ্খলতা এবং ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন মতের উপর নিপীড়নের প্রতিবাদে দাঁড়াতো, সেই সংখ্যাটাও কিন্তু ভারতে ধীরে ধীরে কমে আসছে। এখনও আছে এটা সত্য, কিন্তু সেই সংখ্যাটা কমে আসছে। ফলে ওইখানে কিন্তু এই তাদের একটা বিশেষ আধিপত্যবাদ বিস্তারের যেই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে, ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে ভোট হয়, কিন্তু ভোটের অনেকগুলো যে অনুষঙ্গ থাকে সেই অনুষঙ্গগুলোকে প্রভাবিত করবার সমস্ত মেকানিজম ওইখানে বিদ্যমান আছে এবং ছিল। সেই বিবেচনা হয়েছে। তবে বাংলাদেশে প্রভাব পড়বে কিনা সেটা, আগেও যে বাংলাদেশ ওইখান থেকে খুব সুবিধাপ্রাপ্ত হতাম আমরা তা তো না। আমাদের তিস্তা ব্যারেজ তো পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায় উনি করতে দেননি, এটাই আমরা সব সময় জানতাম। বিজেপি বলতো তারা চায়, সরকার বলতো তারা চায় সমাধান হোক, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চায় না, তাদের বাধার জন্য হয় না। এখন কি হয় আমরা দেখি। কিন্তু আমাদের জন্য সংকটের যে জায়গাটা সেটা হলো ধর্মীয় যে সাম্প্রদায়িক যে উস্কানিটা, সেটা কিন্তু ভারতের পক্ষ থেকে আমাদের উপর বারবার ছুড়ে দেয়া হয়েছে। তারা আমাদের ওই তাদের দেশের লোকদের আমাদের দেশ থেকে অনুপ্রবেশ ঘটেছে বলে তাদের পুশব্যাক করার চেষ্টা করে। তারা বাংলাদেশকে দখল করবার হুমকি দেয় নানান সময়, তাদের ধর্মীয় নানান রকমের উস্কানিমূলক বক্তব্য দেয়। কিন্তু সেটা পশ্চিমবঙ্গে বিজেপির সরকার না থাকাতে
সেটা সরকারিভাবে তারা সুবিধাপ্রাপ্ত হতো না, বা গভর্নমেন্টের প্যাট্রোনাইজেশন ছিল না রাজ্য সরকারের। কিন্তু এখন আমরা কার্যত আমাদের চারদিক থেকে গেরুয়া পরিবেষ্টিত হয়ে পড়লাম, যেটা অন্যান্য দিকে আগেই বিজেপির অন্য রাজ্যগুলোতে তাদের দখলে ছিল, এখন পশ্চিমবঙ্গটাও তাদের দখলে চলে আসলো। এখন তারা কি দায়িত্বশীলতার পরিচয় দিবে, নাকি ওই আগে রাজনৈতিক উগ্রবাদী যেই বক্তব্য দিত ধর্মীয় সাম্প্রদায়িকতাকে উস্কে দেবার জন্য, কিংবা বাংলাদেশ বিরোধী যেই বক্তব্য দিত সেটাই থাকবে? আমরা তো দেখেছি যে তাদের এবার যারা বিজয়ী হলেন তাদের যে নেতা, তিনি সরাসরি বলছেন বাংলাদেশিদেরকে ধর। হ্যাঁ, সেটাই বলছি। তখন আগে তিনি যখন বলতেন তখন তিনি সরকারের অংশ, ওইখানে রাজ্য সরকার পরিচালনার সঙ্গে ছিলেন না, মুখ্যমন্ত্রী ছিলেন না, অন্য কোনো মন্ত্রীও ছিলেন না। তিনি ছিলেন একজন রাজনৈতিক নেতা, এবং রাজনৈতিক নেতারা রাজনীতিতে ভোটার বা সমর্থক কারার জন্য ধর্মীয় কার্ড খেলেন এক সময়, ওইটা একরকমের রাজনীতি। কিন্তু সরকারের দায়িত্বশীল পদে বসলে তার ওই যে মাঠের রাজনীতি বক্তব্য আর দায়িত্বশীল পদে থেকে এইটা এক হওয়া সঙ্গত নয়। যদিও ওই রাজনৈতিক নেতাদেরও এইরকম যখন তখন এইসব বক্তব্য উচিত না, তারপরও অনেক বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব সাবকন্টিনেন্টাল পলিটিক্সে কিন্তু এটা আছে আগে থেকেই। তিনি এখন দায়িত্বশীল পদে বসার পরে যদি একই ধারণা পোষণ করেন, একই রকম বক্তব্য দেন, তাহলে বুঝতে হবে যে তাদের সঙ্গে আমাদের সংকট আসতেও পারে। মাহাদি, আপনার কাছে আসি। একটা কথা বলার চেষ্টা করা হয়েছে যে সীমান্তবর্তী সকল জেলাতে নাকি আমাদের এখানে জামাতে ইসলাম সব এমপি পেয়েছে। কথাটা কিন্তু সত্য নয়। আসলে সীমান্তবর্তী সব জেলাতে তো আপনাদের দল সকল এমপি পদ পায় না। হ্যাঁ, কিন্তু এটা বলার একটা চেষ্টা পশ্চিমবঙ্গে করা হয়েছে, এবং বলা হয়েছে যে এই দিকে ওরা চলে এসেছে, তাই ওদের ঠেকানোর জন্য আমাদেরকে এখন এটা করতে হবে, এরকম একটা জিনিস দাঁড় করানো হয়েছে। কিন্তু একটা কথা আপনার কাছে জানতে চাই, যে ওইখানে যে এরকম ধর্মীয় জাতীয়তাবাদী শক্তির যে একটা উত্থান হলো পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গ খুবই অসাম্প্রদায়িক একটা পরিবেশ বজায় রাখার জন্য বহুদিন থেকে তারা চেষ্টা করেছে, এবং পশ্চিমবঙ্গে আসলে একটা অসাম্প্রদায়িক পরিবেশ অন্যান্য প্রদেশের চাইতে বেটার একটা পরিবেশ ছিল। সেখানে আমাদের লোকজন চিকিৎসা করতে যায়, সেখানে আমাদের প্রচুর যাতায়াত আছে। এবং জি, আমাদের না একটা পার্থক্য আসলে একটু বোঝা উচিত, যে ধর্মীয় রাজনীতি এবং ধর্মীয় উগ্রতা দুটোর মধ্যে পার্থক্য আছে। একজন ইহুদি আর জায়নিজম দুটোর মধ্যে পার্থক্য আছে। একজন বিশ্বাস করেন আমার একটা ধর্ম বিশ্বাস আছে, আরেকজন বিশ্বাস করেন আমি ছাড়া বাকি সবাইকে সব কিছুকে দখল করে নেওয়ার রাইট আমার আছে, এবং এটা যে মাধ্যমেই হোক। একইভাবে হিন্দু আর হিন্দুত্ববাদ দুটো আলাদা জিনিস, এবং এটার একটা রিফ্লেকশন আমরা যদি আসামে তাকাই, আসামে কিন্তু এটা হয়েছে। আসামে গত কিছু বছরে 10 থেকে 15 লক্ষ মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়েছে। নাগরিকত্ব প্রমাণ দিতে হয়েছে যে তাকে দেখাতে হবে 1971-এর আগে তার যে পূর্বপুরুষ তারা হচ্ছে ভারতীয় ছিল, এদিক থেকে যায়নি। এই যে একটা অবিশ্বাস বা অনাস্থা, এটা কি আসলে দরকার? বা এটা করে কি লাভ হচ্ছে? এটা করে যে আনস্টেবল করে দেওয়া হচ্ছে তার নিজের জনশক্তিকে, এবং পুশ ইনের একটা অনেক বড় সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের জন্য। এইটুকু হচ্ছে আমার মনে হয় রিস্ক। এটা একটা। পশ্চিমবঙ্গতে এবার ভোটার তালিকায় বিরাট একটা সংশোধন আনা হয়েছে। 90 লক্ষের বেশি ভোটার নাকি তারা এইবার ভোট দিতে পারেন নাই, এরকম একটা কথা আছে। আচ্ছা, এটার ব্যাপারে অবশ্য আমার কিছু জানা নেই। আরো একটা বিষয় রয়েছে যে ওখানে ভোটার টার্নআউট অনেক বেশি হয়েছে, প্রায় 90%-এর উপরে। আমি সায়ন্ত আপনার কাছেও আসবো। তো আপনার কি মনে হয়? মমতা ব্যানার্জি তো বলেছেন যে এখানে কারচুপি হয়েছে, উনি ক্ষমতা ছাড়তে চান না। আপনাকে মনে হয়? আমার মনে হয় এটা ইন্টারনাল ইস্যু। এটা ইন্টারনাল ইস্যু। আমরা যদি স্বার্থপরের মতন আমাদের দিকটা দেখি, আরেকটা যেটা ঝামেলা সেটা হচ্ছে মিডিয়ার প্রচার। আমরা দেখেছি বিশেষ করে 5 আগস্টের পরে, মানে জার্নালিজমের তো একটা মিনিমাম একটা এটিকেট থাকে, সেটুকুও ছিল না। এবং মিডিয়ার একটা দিক দিয়ে সফল আমি বলবো এই প্রচারণাগুলা। একটা শ্রেণী তৈরি হয়েছে যারা সত্যি সত্যি বিশ্বাস করে যে বাংলাদেশ তাদের শত্রু, এইখানে সীমান্তে বসে বাংলাদেশ অস্ত্র বানাচ্ছে এবং তাদেরকে কোনোদিন মেরে ফেলবে বা আক্রমণ করবে। আমাদের এই জন্য মানে আমাদের সেই সামর্থ্যই তো নাই।
উল্টা এটা তো আমার উল্টা খুব লোহা অবাক লক্কর লাগে। দিয়ে বানানো যেসব দেশীয় জি। অস্ত্র সেগুলো তো ওই দিক থেকে আসে। এটাকে মিডিয়া প্রতিষ্ঠিত করতে পেরেছে। আপনি যদি দেখেন যে আমি সাবেক প্রেস সচিবের সাথে একজন সাংবাদিকের ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা সাক্ষাৎকার দেখছিলাম। সে বলছিল, আমি কি আপনার দেশে আসতে পারবো, সুন্দরবনে যেতে পারবো, কক্সবাজারে যেতে পারবো, আমাকে আপনারা মেরে ফেলবেন না? এটা যে সে বিশ্বাস থেকে বলছে, এটা বোঝা যায়। এই যে একটা আর্টিফিশিয়াল আতঙ্ক তৈরি করা, এবং এটা খুব কম সময় ধরে না, এবং এটার সাথে বিজেপির সরাসরি প্রত্যক্ষ সম্পর্ক আছে। এখন কেন্দ্রীয় সরকারে যেহেতু বিজেপি আগেও ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে হয়তো পারে নাই, এখনো হয়তো কেন্দ্র থেকে উপরে উপরে ওরকম দেখাবে না, কিন্তু আমাদের জন্য বেশ কিছু রিস্ক আছে। কারণ আমার একটা জিনিস সবচেয়ে বেশি কনসার্ন লেগেছে, যে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সর্বোচ্চ সীমান্ত। এইটা অনেক বড় একটা রিস্ক। প্রায় পুরো ভারতের সাথে আমাদের যে সীমান্ত, তার অর্ধেকের বেশি। তো এখানে আসলে চাইলে অনেক ধরনের অকারেন্স করা যায়, এবং সবগুলো সীমান্ত তো সুরক্ষিত না। সবচাইতে বেশি স্থলবন্দরও আমাদের পশ্চিমবঙ্গের সাথে, তার মানে সেখানে আমদানি রপ্তানিরও একটা বিষয় আছে। যদিও অনেক বড় বাণিজ্য ঘাটতি আছে, তারপরেও 5 অগস্টের পরে তাদের একটা বিহেভিয়ারে আমরা বুঝেছি যে আসলে আমরা কোথায়। ওকে, এই বিষয়ে আসার আগে আমার আর একটু কনফিউশন দূর করে নেই। সেটা হলো, ভারতে হিন্দুত্ববাদ তারা প্রতিষ্ঠা করতে চায়, সেই জন্য হিন্দুত্ববাদের প্রতিষ্ঠার জন্য বিজেপি রাজনীতি করে, এবং ধর্মীয় কার্ড যত রকমের খেলা যায় সব খেলে, সব আছে। সেটা যদি হিন্দুত্ববাদ হয়, বাংলাদেশে যদি কোনো নেতা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন যে মানুষের তৈরি আইনের কবর রচনা করে কোরআনের আইন এই দেশে চালু করতে হবে, তাহলে সেইটা আবার অন্য কোনো বাদ কিনা, সেই প্রশ্নটা কিন্তু আসতে পারে। কারণ জামায়াতের নায়েবে আমির, ছোটোখাটো নেতা না, মিজানুর রহমান সাহেব বা জাতীয় সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছেন যে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন তারা প্রতিষ্ঠিত করবেন। এখন ওই যদি হিন্দুত্ববাদ ওই রকম হয়, উগ্রতাই সবসময় থাকতে হবে তা না, কিন্তু একটা ধর্মীয় মতবাদকে যদি রাষ্ট্রীয়বাদে পরিণত করা হয়, তাহলে ওইখানের হিন্দুত্ববাদ এবং এইখানের মুসলমানদের এই চাওয়াটার মধ্যে মানে আসলে পার্থক্যটা কতখানি থাকে সেটাও আমাদের ভেবে দেখতে হবে। এইবার আসি আপনার যেটা, যে নির্বাচন পরবর্তী সহিংসতা, এইটা এই সাবকন্টিনেন্টাল রাজনীতির একটা দীর্ঘদিনের একটা অগ্রহণযোগ্য অনুষঙ্গ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব অঞ্চলে নির্বাচনের পরে সহিংসতা, খুনোখুনি, মারামারি, প্রতিপক্ষের উপর আক্রমণ, এটা বহু পুরনো এবং অনেক খুনোখুনি হয়। বাংলাদেশে অতীত হয়েছে। বাংলাদেশে এইবারের এই 26 সালের নির্বাচনটা ব্যতিক্রমী এক নির্বাচন অনেকখানি, যেইখানে নির্বাচনের পরে ওই রকম বড় ধরনের কোনো সহিংসতা, খুনোখুনি এদেশে হয়নি। কিন্তু ভারতের আগেও পশ্চিমবঙ্গে কিন্তু এর আগের নির্বাচনগুলো তো ভোটের পরে এরকম সহিংসতা, খুনোখুনি হয়েছে, পাকিস্তানে হয়, সব জায়গায় হয়। এখন এইটা ওই বাংলাদেশে যেমন অতীতে এইটা বিজয়ীরা সব দখলে নেওয়ার যে প্রবণতা থাকতো তার, এবং প্রতিপক্ষকে যেভাবে নৃশংস কায়দায় দমনের যে প্রক্রিয়া, তার সেই প্রক্রিয়ার মধ্যে ছিল। এইবার অনেকখানি বের হয়ে আসছে বাংলাদেশ। ভারত সেখান থেকে বের হয়ে আসতে পারেনি। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজয়ীরা পরাজিতের উপর আক্রমণ আগেও করেছে, খুনোখুনি হয়েছে, ভাঙচুর হয়েছে, প্রতিপক্ষ আক্রমণের শিকার হয়েছে। এইবার সেই ধারাবাহিকতা অব্যাহত আছে এবং আরও বেশি হয়েছে। এবং ভারতে এইবার পশ্চিমবঙ্গে বাংলাদেশে যেরকম পরাজিতরা কারচুপির অভিযোগ বা সব দখল করে নেওয়ার অভিযোগ বাংলাদেশে যেরকম পরাজিতরা করে, পশ্চিমবঙ্গ এবার তাই করেছে। যদিও খুব প্রমাণ সাপেক্ষ যদিও এই বিষয়টা, যে নির্বাচনে কারচুপি বা জালিয়াতি করে ফলাফল পরিবর্তনের কোনো প্রমাণ এখনও বের হয়নি। আমি যেটা বুঝেছি, আমি যতদূর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম, সেটা হলো, শুরুতে বলেছি যে নির্বাচনকে বিজেপি তাদের অনুকূলে নেবার জন্য নির্বাচনের আগে মাঠে যে তাদের যে ফ্লো তৈরি করা, সেটা করার জন্য টাকা, তাদের যে মাসল পাওয়ারের প্রদর্শন, তাদের যে বিভিন্ন বাহিনীকে পক্ষে কাজে লাগানো, দলীয়করণ করা, সেই সব কাজ এবং ধর্মীয় কার্ড খেলে হিন্দুত্ববাদের ধোঁয়া তুলে তারা হিন্দুদেরকে তাদের দিকে বেশি টানা, এই সব কাজগুলো তারা করেছে। আর একটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে 15 বছর ক্ষমতায় থেকে
তাদের কাছের অনেক লোকও তার কাছের অনেক লোক দূরে সরে গেছে। এই যে শুভেন্দু, যিনি এইবার বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দূরে গিয়েছেন বা এত উগ্র নেতা, তিনিও কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তার তৃণমূল কংগ্রেসেই ছিলেন এবং তার খুব কাছের নেতা ছিলেন। এরকম আরও তার কাছের লোক দূরে সরে গেছে এবং নিজের মধ্যে যে অনাস্থা তৈরি পরিবেশ, সেটা দীর্ঘদিন এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ক্ষমতায় থাকলে এর প্রভাব তো পড়ে। আমরা মার্দি আপনার কাছে আসতে চাই অন্য একটি প্রসঙ্গে। হামের মৃত্যু এখনো কমছে না। এরই মধ্যে বিরোধী দলের চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে এই সংকটের জন্য যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু শুধু পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে বর্তমান সরকার নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না। বর্তমান সরকারের দায় আসলে কি? এই হামের মৃত্যুর জন্য বর্তমান সরকার কি কারণে দায়ী? জি, আমার মনে হয় এটা শান্তভাবে ভালো বলতে পারতেন। হামের ব্যাপারটা হচ্ছে, এটা টিকার একটা ভূমিকা আছে, আবার আরেকটা ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট, যে অসুস্থ একজনকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে। এখানে যেটা হয় যে আমাদের দেশে অনেক সময় এরকম দেখা যায়, আশঙ্কা দেখা গেলে হাসপাতালগুলো রোগী রিসিভ করে না, ভর্তি করে না, বলে চলে যান। এবং আমরা বেশ কিছু বাচ্চা দিয়ে যেই ঘটনাগুলো আসলে সারা দেশের মানুষের মনে অনেক বেশি প্রশ্নের জন্ম দিয়েছে, আমরা এগুলো দেখেছি যে একটা বাচ্চা নিয়ে একটা বাবা দৌড়াচ্ছেন, তাকে কোনো হাসপাতালে জায়গা দিচ্ছে না। এখন বাস্তবতাটা হচ্ছে কি, মানুষের একটা সাইকোলজি থাকে যে আমি যদি প্রপার কেয়ার পাই, তখন আমার রোগীটা মারা গেলেও আমি একটা সান্ত্বনা পাই। কিন্তু আমি যখন প্রপার কেয়ার পাই না, তখন আমার রোগীটার অবস্থা যদি একটু খারাপ হয়, আমি তখন দোষ দেওয়ার জন্য অনেকগুলো জায়গা পাই এবং এখানে ক্ষোভ তৈরি হয়। হামের ব্যাপারটা হচ্ছে এইটা এখন আর সাধারণ অবস্থায় নাই। রবিবার পর্যন্ত হচ্ছে তার আগের 50 দিনে 300 জন শিশু মারা যায়। এটাকে তো একটা রেড সিগন্যাল হিসেবে এখন নেওয়া উচিত এবং প্রত্যেকটা হাসপাতালে যেখানে এনআইসিইউ নাই সেখানে একটা ইউনিটকে ডেডিকেটেড করে দেওয়া, কিংবা যে কেউ রোগী ফিরিয়ে দিবেন না, একটা ছোট একটা সেল থাকবে, সেখান থেকে এগুলো অপারেট করা হবে। এটা এই পুরো নেটওয়ার্কটাতে শুধু সরকারি হাসপাতাল না, বেসরকারি হাসপাতালকেও ইনক্লুড করা দরকার। আমরা যেটা কোভিডের সময় দেখেছি, এরকম আসলে ব্যবস্থা না নিয়ে আমরা যদি অপেক্ষা করি যে এটা আস্তে আস্তে নিজে নিজে কমে যাবে, ব্যাপারটা তো সেটা হচ্ছে না। তো এখানে নাহিদ ইসলাম যেটা বলেছেন, এটার ইন ডিটেইল হয়তো তার কাছে কোনো ডাটা আছে। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এটাকে অ্যাকনলেজ করা আরও আগে দরকার ছিল যে হ্যাঁ, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে এটার প্রপার ম্যানেজমেন্টের জন্য এই যে সবগুলো জায়গাকে একসাথে কাজে লাগানো, এটা ইস্যু। কিন্তু আমরা যখনই এ ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন শুধু একটা কথা শুনি, আগের সরকার টিকা আনে নাই। তো এটা তো আসলে একটা গুড ম্যানেজমেন্টের একটা লক্ষণ না, এবং আমরা সেই মিসম্যানেজমেন্টটা দেখতে পাচ্ছি। সায়ন্ত, আপনি কি মনে করেন এই সরকারের দায় রয়েছে হামের এই মৃত্যুর জন্য? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে, সরকার যা কিছু করে, যা কিছু বলে, বিরোধী দল বলবে তারা ঠিক বলছে না, ঠিক করছে না, এটা অন্যায়। আর বিরোধী দলের অনেক কিছুতেই সরকার আবার প্রায় অভিন্ন ভাষা প্রয়োগ করে। এইটা সেই রকম একটা ব্লেম ছাড়া আর কিছুই না। দেখেন, বাংলাদেশে হামে এইবার এত শিশু, আপনি নিজে একজন চিকিৎসক, আপনি তো খোঁজ খবর রাখেন, সব জানেন যে হামে এবার এই শিশু মৃত্যুর প্রধান কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে হাম হওয়ার পরে তাদের ফুসফুস কাজ করে না, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার জন্য। আর একটা হচ্ছে তাদের ব্রেইনের প্রদাহ, মস্তিষ্কের প্রদাহ, এনকেফালাইটিস হয়ে, এই দুইটা কারণে শিশুরা মারা যাচ্ছে। এখন এই যে নিউমোনিয়া হচ্ছে এবং দ্রুত তার যে ব্রেনের প্রদাহ হচ্ছে, এর পেছনে দুটা কারণ আবার প্রধানত। একটা হচ্ছে গিয়ে এই শিশুদের টিকা, যেটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম ছিল, সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চালানো হয় নাই, কারণ টিকা কেনা হয় নাই। এই টিকা যারা কেনে নাই, সেই সময় টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান, তারপর ইউনিসেফ, WHO, এরা কিন্তু সবাই এটা নিয়ে উদ্বিগ্ন ছিল এবং তাদের পক্ষ থেকে উপদেষ্টাকে এটাও বলা হয়েছে, ফর গডস সেক এরকম উদ্যোগ নেবেন না, টিকা না কেনার এই উদ্যোগ নেওয়া ঠিক হবে না। তারপরেও তারা শোনেনি। এখন আর একটা বিষয় আছে এই টিকার বিষয়ে, আর একটা হচ্ছে পুষ্টি। আপনি সবাই এটা জানেন, মোটামুটি মেডিকেল সায়েন্সের খোঁজ রাখেন, যারা নিউমোনিয়ায় আক্রান্ত হয় কারা, যাদের ইমিউনিটি দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং সে কারণে নর্মালিও কিন্তু শিশুরা এবং
বয়স্করা অথবা বিভিন্ন এমন রোগে আক্রান্ত যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যায়, তারা নিউমোনিয়া আক্রান্ত হয়। সেই ক্ষেত্রে এই শিশুদের ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন এ ক্যাপসুলের যে প্রোগ্রাম ছিল সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে একই সঙ্গে এই শিশুদের পুষ্টিহীনতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের যে সুরক্ষা দেবার জন্য যে ভ্যাকসিন ছিল সেটাও দেয়া হয়নি। ফলে এই দুইটার ইফেক্টের কারণে হাম হওয়ার ফলে মৃত্যুটা বেশি হচ্ছে। এখন এই শিশুদের যে এই রোগে আক্রান্ত হলে তার আইসিইউ, একটা শিশু মৃত্যুবরণ করে কোন পর্যায়ে গেলে সেই সময় তার কিন্তু আইসিইউ সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই পেডিয়াট্রিক আইসিইউ অন্যান্য সাধারণ সব আইসিইউর যে এক্সপার্ট তারা কিন্তু এই মাপজোক ওষুধ একই না, এটা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন না। শুধু ডাক্তার হইলেই সবাই তো সব বিষয়ে সমানভাবে ম্যানেজ করতে পারে না। ফলে আইসিইউ আবার এমন একটা বিষয়, বাংলাদেশের মতো এরকম দেশে এই আগে থেকে আগাম আমার কবে করোনা হবে বা কবে আমার হাম হবে বা অন্য কোনো প্রাদুর্ভাব হবে, এই জন্য আমি যথেষ্ট সংখ্যক আইসিইউ কিনে আমি রিজার্ভ করে রাখবো, সেই পর্যায়ের দেশ তো বাংলাদেশ না। ফলে এখানে এই পেডিয়াট্রিক আইসিইউর ঘাটতি আছে। তারপরও সরকার চায়নার সঙ্গে আলোচনা করে খুব দ্রুততার সঙ্গে কিন্তু অনেকগুলো আইসিইউ বেড এখানে তারা এই যন্ত্রপাতি আমদানি করেছেন, এনেছে। সরকার খুব দ্রুততার সঙ্গে টিকা আমদানি করে সে টিকা দেওয়া শুরু করেছে। টিকা দিলেও তো সেটা কার্যকর হতে কয়েক সপ্তাহ সময় লাগে, সেই একটা বিষয় আছে। সরকার সমস্ত হসপিটালগুলোকে এটা চিকিৎসার জন্য তারা প্রস্তুত করেছে। মন্ত্রী থেকে শুরু করে ডিজি মহোদয়রা সবাই ছুটছেন প্রতিদিন এই বিষয়ে। ফলে সরকারের তরফ থেকে এইটার ব্যবস্থাপনায় কোথাও কোনো রকম ঘাটতি হয়েছে এরকম নজির এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে আসেনি। এটা সত্য যে সিট পাওয়া কঠিন হচ্ছে, আইসিইউ পাওয়া কঠিন হচ্ছে। কেন বলছেন যে সরকার নিজের দায় এড়িয়ে যেতে পারে না? নাহিদ ইসলাম ওই যে বললাম, বাংলাদেশে বিরোধী দলে থাকলে সরকারকে দায়ী করতে হয়। হানিফ সংকেতের একটা জনপ্রিয় কৌতুক আমরা খুব ছোটবেলায় শুনতাম এবং হাসতাম, যে এক লোক ওই সদরঘাট থেকে নামার পরে সে ইসলামপুর যাওয়ার ঠিকানা খুঁজছে, তো যারই জিজ্ঞেস করছে সেই তার কাছে কিছু ঘুষ দাবি করছে, কেউ দিচ্ছে না। শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে দেখেছে অনেক লোক জড়ো হয়ে আছে এবং এক লোক বক্তৃতা দিয়ে বলছে, নেতা, যে আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দিব, আপনাদের কারো কোনো সমস্যা থাকবে না। তখন ওই লোক ভাবলো আমি আসল জায়গা পাইছি। ওইখানে গিয়ে ওই মঞ্চের কাছে গিয়ে ওই লোককে বলল, ভাই আমি ইসলামপুর যাব, কেউ আমার এই ঠিকানাটা দিচ্ছে না, ইসলামপুর কোন দিকে? তাকে টেনে মঞ্চে তুলে ধরে বলে, ভাই সাহেব এই লোককে ইসলামপুর যেতে দেওয়া হচ্ছে না, এই জন্য দায়ীকে ওই স্বৈরাচারী সরকার। তো বিরোধী দলে থাকলে তার সব দায় সরকারের উপর চাপানোর যে প্রবণতা এইখানে আছে, এটা সেই রকম একটা বক্তব্য হয়েছে। ডক্টর ইউনূস যে চুক্তিটা করেছেন, কেননা IMF এর কাছে আমরা ঋণ চাইছি আমাদের সাধারণ ব্যয় নির্বাহ করার জন্য, সেই সময় আমরা বোয়িং কিনতে শুরু করেছি। আপনার কি মনে হয় এই চুক্তিটা? আসলে যেই সময়টাতে এই চুক্তিটা হচ্ছিল সেই সময়টাতে প্রথম কথা হচ্ছে এখানে বেশ কিছু অসঙ্গতি আছে। ইন্টারিমের পক্ষ থেকে দাবি করা হয় যে এটা সবগুলো দলের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের দলের সাথে কি কথা হয়েছিল? যেটা জামাত নেগেট করেছে যে আমাদের সাথে কথা বলা হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে তখন যে শর্তগুলো ছিল, আসলে আমি জানি না এটা আসলে ন্যাশনাল মিডিয়া এভাবে বলা উচিত না। আমি চেষ্টা করছি এভাবে বলার, যে এখন কার সাথে ডিল করছি এটা বুঝতে হবে। আমেরিকার সবচাইতে ক্ষমতার জায়গায় যিনি বসে আছেন তার সাথে ডিল করার ব্যাপারটা কতখানি সহজ, এবং তখনই এই যে ট্যারিফের রেটটা এটাকে ফিক্স করার জন্য যেই বিষয়ে এগ্রিমেন্ট দরকার ছিল সেই বিষয়ে প্রথম কথা হচ্ছে ইন্টারিমের এটা করার রাইট ছিল কিনা, মাত্র 3 দিন আগে যেটা হলো নির্বাচনের। আরেকটা ব্যাপার হচ্ছে তখন কি এটা না করে আর কোনো উপায় ছিল কিনা, এটা আসলে এখন ম্যানেজ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি এটা খুব শর্ট টার্মে সলভ করার মতন বিষয় না, আমরা যদি আমাদের বিকল্প বাজারগুলোকে অ্যাক্টিভেট করতে চাই কিংবা এক্সপ্লোর করতে চাই তাহলেও এটা একটা লম্বা সময়ের বিষয়, সরকারের জন্য সেটাও একটা চ্যালেঞ্জ। কিন্তু এক কথায় এটাকে আমি হ্যাঁ বা না, ভালো বা খারাপ বলার মতন আমার হয়তো সেই জ্ঞান নাই, আমি বলতে পারছি না। সায়ন্ত সাখাওয়াত, আপনার কাছে কি মনে হয় যে এই পরিস্থিতিতে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের একটা নাভিশ্বাস অবস্থা কিন্তু তৈরি হয়েছে, যদিও আপনার ফ্যামিলি কার্ড মানে জাতীয়তাবাদী দল তার সরকারের মাধ্যমে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, একটা নির্দিষ্ট অংশে কিছুটা উপকার হচ্ছে, সরাসরি অর্থ সহায়তা পাচ্ছে, কিন্তু আপনার কি মনে হয় যে সরকারের
সামনে আসলে কি ধরনের ঝুঁকি রয়েছে এই মুদ্রাস্ফীতি মোকাবেলার ক্ষেত্রে? এবং এই যে ভোজ্য তেলের দাম যে শুধু বাড়ছে তাই নয়, চালের দামও কিছু কিছু করে বাড়তে শুরু করেছে এবং সবজির দামও বাড়তে শুরু করেছে, একটা অস্থিরতা আছে। ওকে, তার আগে একটা কনফিউশন হয় অনেকের এই কথাটা একটু একটু বলি, যেটা মারদিয়া বললেন যে সংস্কার করে নাই বলে বাংলাদেশে আইএমএফ খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এটা মনে হতে পারে যে ঐকমত্যের এই যে এখন যে জুলাই সনদ বা গণভোটের না, না, সংস্কার, সেটা আসলে না, সেটা সেটা না। না। হ্যাঁ। এটা হচ্ছে অর্থ খাতে তারা আইএমএফ এর কিছু প্রেসক্রিপশন থাকে, সেই প্রেসক্রিপশন আজীবন থাকে এবং তাদের মতো করে বাংলাদেশে সংস্কার করলে বাংলাদেশের অনেক ক্ষতির সম্মুখীন হবে বলে বাংলাদেশি উদ্বাস্তু বলে ডিফাইন করার চেষ্টা করা, এটাই হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা বড় ভয়, যে তাদের দেশে যা ঘটে ঘটুক, দক্ষিণপন্থীরা যদি সেখানে ডমিনেট করে করুক, কিন্তু তারা যেন বাংলাদেশে কে ডিস্টার্ব না করে। মমতা নিজেও অনেকবার বলেছে, আমরা শুনেছি যে বাংলা ভাষাভাষী হলেই সে শুধু বাংলাদেশি হবে কেন, তাকে বাংলাদেশে পাঠানো হবে কেন, সে বিষয় নিয়ে তিনি বেশ কয়েকবার কথা বলেছেন। আমরা দেখেছি নির্বাচনের আগে। এক্স্যাক্টলি, এদিক থেকেই মমতা কিন্তু বাংলাদেশের প্রকৃত একটা বন্ধু ছিল। মমতাকে হারায় আমাদের সবচেয়ে বড় লস হচ্ছে যে এই যে আসামের যে উগ্রবাদী নেতা, এরকম উগ্রবাদী মুখ্যমন্ত্রী আসামে আর কখনো আগে আসেনি। এবং সে যদি অহোম বা আসাম গণপরিষদের সমর্থন পেতে থাকে ভবিষ্যতে, তাহলে মমতাবিহীন পশ্চিমবঙ্গ এবং এই শুভেন্দু অধিকারের অধীনে থাকা পশ্চিমবঙ্গ তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে। এবং আসাম থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের এই জয়ের কারণে আসামের উগ্রবাদীরা আরও বেশি তাদের উদ্দেশ্য সাধিত করতে পারে। অলরেডি হাজার হাজার বস্তুবিহীন মুসলমানরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় থাকছে। অনেক মধ্যবিত্ত মুসলিম যারা এই যে ইয়েতে থাকতো, বেশিরভাগই আপনার এই অঞ্চলটা যেটাকে বলে এই শ্রীমঙ্গলের আমাদের ওই একেবারে অ্যাডজাসেন্ট করিমগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীধাম। এবং এই করিমগঞ্জে বেশ ব্যাপকভাবে মুসলিম মধ্যবিত্ত একটা বেশি স্থায়িত্ব পাবে। এটা আমার মনে হয় শুভেন্দু এবং পশ্চিমবঙ্গে কিন্তু সবচেয়ে ভীতিকর ব্যক্তিত্ব হচ্ছে বিজেপির যে চেয়ারম্যান, একজন মুখার্জি, সৌগত মুখার্জি না সুব্রত। এই ভদ্রলোক, আগে আমরা তাকে এত প্রমিনেন্টলি দেখিনি। বিজেপির চেয়ার হিসাবে রয়েছে তিনজন ক্যান্ডিডেটস বলা হয় যে চিফ মিনিস্টারের পোস্টের জন্য। একজন হচ্ছে শুভেন্দু অধিকারী, সে সবচেয়ে উপরে। তারপর হয়েছে দিলীপ ঘোষ, যিনি আগে বিজেপির কার্যকর সেক্রেটারি ছিলেন। আর তারপর হচ্ছে এই ব্যক্তি যিনি চেয়ার, তিনি হয়তো হবেন না শেষ পর্যন্ত, কিন্তু তার যে থিওরিটিক্যাল পারসেপশন, তিনি সেই 47-এর বিভাজনকে প্রত্যাখ্যান করেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সরাসরি বক্তৃতায় তিনি বলেন, এবং অত্যন্ত ঠান্ডা মাথায় তার ইতিহাস চর্চায় দেখা যায় যে কিভাবে ওই যে বিজেপির ফাউন্ডিং লিডার যিনি ছিলেন, বিজেপির ফাউন্ডিং শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি দেখেন তাদের পিতৃতুল্য হিসাবে মানুষ, যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আজ সত্যি হবে বঙ্গে। শ্যামাপ্রসাদ মুখার্জি ওই সময় 47-এ, আমি আমার বাবার কাছে শুনেছি যে নোয়াখালীর হাই স্কুলে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সেখানে বক্তৃতায় ছাত্রদের বলছে যে এই মরুভূমির দেশ, খেজুরের দেশ, যদি ইসলামপন্থীদের, ইসলামিকরা এখানে থাকতে হয়, মুসলমান দেশ বানাতে হয়, এখানে হবে না, আপনারা ওই খেজুরের দেশে চলে যান, সেইখানে হবে। আমার বাবা আমাকে নিজেই বলতো যে আমার স্কুল জীবনে আমি এই শ্যামাপ্রসাদ মুখার্জির মুখে এরকম কথাও শুনছি। তারপরে আমরা জানি যে একটা সময় ছিল যখন এই অঞ্চলে মুসলমানরা গ্রামের স্কুলে পড়লে হিন্দু শিক্ষক অত্যন্ত শ্রদ্ধা পেত, কিন্তু পানি পান করার সময় সবাই একটা গ্লাস, টিনের গ্লাসে হিন্দুরা খাইতো, আর তুমি মুসলমান হলে তোমাকে এভাবে অঞ্জলি পেতে এইভাবে পানি খেতে হতো। মানে অ্যাপার্থাইড যে কত বাস্তব ছিল প্রাক্তন পূর্ব বাংলায়, এবং এইসব এই নোয়াখালী সহ অন্যান্য যেখানে গান্ধীকে যেতে হয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে পূজা করে বর্তমান বিজেপির এই যে প্রধান, এবং তারা মনে করে যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আমরা সার্থক করব। অর্থাৎ বিজেপি পশ্চিমবাংলায় এই চিফ
বিজেপি প্রধানের লং টার্ম ভিউ হচ্ছে যে বাংলাদেশ আলাদা একটা সত্তা হিসাবে থাকবে না, হিন্দুত্ববাদের অধীনে শেষ পর্যন্ত বাংলাদেশকে আনতেই হবে। এই মানে ধরনের তারা কি বাংলাদেশকে নিতে চায় এরকম একটি তাদের তারা বাংলাদেশকে একটা এমন একটা কালচারাল লেভেলে নিয়ে যাবে যেখানে বাংলাদেশে হিন্দুত্ববাদী চিন্তাধারাই ডমিনেট করবে এবং এখানে ভারতীয় সামরিক শক্তির যে উপস্থিতি থাকবে এবং পশ্চিম বাংলায় বিজেপির যে কালচারাল রেভলিউশন তারা এখন ঘটাবে পশ্চিম বাংলায়, গেরুয়া বাহিনী গেরুয়া কালচার, সেই গেরুয়া কালচারের বিস্তৃতি বাংলাদেশে আমরা কিন্তু তার নিদর্শন অলরেডি হাসিনার সময় দেখেছি। আপনার এই যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো, হিন্দু অর্গানাইজেশন আমরা দেখেছি আমাদের বর্ডার এলাকায় তারা বেশ কিছু ক্যাম্প করেছে নতুন করে। হ্যাঁ, করছে তো, পশ্চিম উত্তরে করছে এবং তাদের একেবারে অ্যাম্বিশন হচ্ছে যে তাদের যে খুব গুরুত্বপূর্ণ রিটায়ার্ড যেসব জেনারেলস যারা লেফটেন্যান্ট জেনারেল ছিল গত 3-4 বছরে যারা রিটায়ার করেছে, তাদের অনেকেই এখন বিভিন্ন টেলিভিশন এডুকেশনাল প্রোগ্রামে আসে এবং আমি এগুলো খুব কেয়ারফুলি ফলো করি এবং এখন তাদের কোনো দ্বিধা নাই, তারা যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করে যে বাংলাদেশকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, বাংলাদেশ কোনোভাবেই এমন কোনো শাসক গোষ্ঠীর হাতে যাবে না যারা চীনের সাথে সম্পর্ক করে বা পাকিস্তানের সাথে সম্পর্ক করে বা পশ্চিমা বিশ্বের সাথে এমন কোনো ঘনিষ্ঠতা করে যা ভারতের জাতীয় স্বার্থের বিপক্ষে যেতে পারে। এইসব ব্যাপারে ভারতীয় রিটায়ার্ড জেনারেলসরা অত্যন্ত ওপেন এবং কনফিডেন্ট এবং সেই দিক থেকে তারা একটা যে সোভারেন রাষ্ট্র বাংলাদেশ, এটা 7ম বৃহৎ জনগোষ্ঠী এবং একসময় পাকিস্তানের চেয়েও আমাদের পপুলেশন বেশি ছিল, রাশিয়ার পপুলেশনের কাছাকাছি। এটা এইভাবে তারা এখন বাংলাদেশকে ভাবতেই পারে না। তাদের এইসব রিটায়ার্ড জেনারেলসরা তাদের টক শোতে তারা বলে যে আমাদের জন্য আইডিয়াল হবে বাংলাদেশের উত্তরে 40 মাইল, রংপুরের 40 মাইল পর্যন্ত ওই জায়গাটা আমাদের ভারতীয় নিয়ন্ত্রণে নিয়ে শিলিগুড়ি করিডোরকে আরও এক্সপ্যান্ড করতে হবে। কারণ শিলিগুড়ি করিডোরকে তারা আর্গিউ করে যে এটা অত্যন্ত নাজুক এবং তাদের যৌক্তিক পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে মাত্র 130 কিলোমিটার উত্তরে ডোকলাম, যেটা চীনের নিয়ন্ত্রণে রয়েছে, ডোকলাম বলে মাউন্টেনের চারপাশে একটা প্ল্যাটো মালভূমি, এই ডোকলামে চীন ব্যাপক সামরিক প্রতিষ্ঠান গড়ে তুলছে, তাদের সাজোয়া বাহিনীও এখন ডোকলামে চলে আসছে এবং ভারতের প্রচণ্ড আপত্তি যে এই ডোকলাম থেকে স্প্রিং বোর্ড হিসাবে ব্যবহার করা, যেটাকে আমরা জিও স্ট্র্যাটেজিক ভাষায় বলি লঞ্চ অ্যাজ এ স্প্রিং বোর্ড টু এই শিলিগুড়ি চুম্বি ভ্যালি বলে ওই জায়গাটাকে, একটা ড্যাগারের মতো অঞ্চল। হ্যাঁ, চুম্বি ভ্যালি এসে একদম দক্ষিণে এই শিলিগুড়ি করিডোরের কাছে এসে শেষ হয়, চারদিকে ব্যাপক, এর মাঝামাঝি এই অঞ্চলটা ভারত মনে করে যে চীন ব্যাপক প্রযুক্তিগত শক্তি অর্জন করবে ভবিষ্যতে, ওইখান থেকে বাংলাদেশে লালমনিরহাটে তারা এসে তাদের সংযোগ, লালমনিরহাট, রংপুর, লালমনিরহাট এগুলো কি তারা দখল করার স্বপ্ন দেখে? লালমনিরহাট তো চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরাই দেখেন, আমি মনে করি যে আমাদের সরকারের মাথায় অন্তত ইউনূস সাহেবের পরে এবং এই সরকারের সময়ও এটা হয়েছে যে লালমনিরহাটকে ডেভেলপ করা হচ্ছে আমাদের একটা চূড়ান্ত ওয়াল হিসাবে। ভারত কিছুতেই অ্যালাউ করবে না, তারা বলছে, তাদের এক রিটায়ার্ড বাঙালি জেনারেল বলছে যে তাদের যেসব প্লেন রয়েছে পাশেই হাসিমারা বেস, যেটা একেবারে মাত্র 70 কিলোমিটার দূরে, হাসিমারা বেসে পশ্চিমবাংলায়, সেখানে তাদের এই লেটেস্ট যেসব প্লেন রাফেল স্কোয়াড্রন কিন্তু এখানে রয়েছে, ওই পশ্চিমে ছিল, আর রাফায়েলের স্কোয়াড্রন এখানে রয়েছে। SS-400 মিসাইলস রাশিয়া থেকে কিনেছে, হাসিমারা বেসে রয়েছে এবং অত্যন্ত উন্নত মানের ভারতীয় মিসাইল তারা নিজেরা প্রডিউস করে, সেগুলো প্রায় 300-400 মিসাইলস হাসিমারা বেস একদম বাংলাদেশের কাছে। এবং মূলত এর উদ্দেশ্য হচ্ছে চাইনিজ কোনো অ্যাম্বিশন যদি থাকে দক্ষিণে নেমে আসার, সেটাকে প্রতিহত করা, যেটাকে আমরা সামরিক ভাষায় বলি ডেটারেন্স, হ্যাঁ, নিবারক হিসাবে। এখন কথা হচ্ছে ভারত যদি এই নিবারককে বলে যে চীনের
কে প্রতিহত করা ভবিষ্যতে আমরা করছি। এমনিতেই শিলিগুড়িতে তাদের ক্যান্টনমেন্ট রয়েছে, বিশাল ক্যান্টনমেন্ট, এবং তারা অলরেডি জি স্যার। 2টা ব্রিগেড মুভ করেছে রংপুরের ওই দিকে। এবং এইসব জেনারেলসরা বলে বাংলাদেশে রংপুরে হিন্দু পপুলেশন বাংলাদেশের, তাদেরকে এখানে এসে বসবাস করতে এনকারেজ করতে হবে, কেননা এরা যদি এখানে বেশি সংখ্যায় থাকে তাহলে রংপুরের উপরে আমাদের একটা ক্লেইম আসবে, অন্তত 40 কিলোমিটার রংপুরের উপর দিক থেকে। তাহলে শিলিগুড়ি করিডোর আরও ওয়াইড হবে এবং ভারতের উত্তর পূর্বে যাওয়ার প্রসপেক্ট, নিরাপত্তা সব বৃদ্ধি পাবে। কাজেই এই রংপুরের এই অঞ্চলটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই আমরা মনে করি যে আজকে এই যে বিজেপি ক্ষমতায়, শুভেন্দু আসছে ক্ষমতায়, সে উত্তরবঙ্গকে খুশি করার জন্য বাংলাদেশের উপর কোনো সামরিক হস্তক্ষেপ করার লোভ সামলাতে পারবে মনে হয় না। কারণ ভারত এখন আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অনেকটা আইসোলেটেড। ভারতকে বলা হয়, একজন পশ্চিমা জার্নালিস্ট খুব ইন্টারেস্টিং কমেন্ট করছে, বলছে যেখানে পাকিস্তান একটা টেররিস্ট স্টেটের ইমেজ থেকে বের হয়ে এসে তারা বিশ্ব রাজনীতির চূড়ান্ত পর্যায়ে তারা ডিপ্লোম্যাটিক রোল প্লে করছে এবং আমেরিকাকে অনেক দিক থেকে চাপ দিচ্ছে ইরানের সাথে কম্প্রোমাইজ করতে, সেখানে পাকিস্তানের গুরুত্ব বিশ্ব রাজনীতিতে এতখানি বৃদ্ধি পাচ্ছে, সেখানে ভারত কি করছে? ভারত সাউথ এশিয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কান্ট্রি হয়ে তারা মাত্র একটা বিষয়ে অবসেসড হয়ে আছে, সেটা হলো বাংলাদেশ। 90% ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা চলে বাংলাদেশের এই রেজিমের বিপক্ষে। তাদের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে হাসিনা টাইপের একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা। কাজে ইন্টারন্যাশনাল জার্নালিজমও কিন্তু ভারতকে খুব একটা ভালো চোখে দেখে না, যে ভারত বাংলাদেশকে নিয়ে যে অবসেসড হচ্ছে সেই উদ্দেশ্য তাদের কখনো অর্জন করতে পারবে না। কাজেই ভারতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। এবং এই প্রেক্ষাপটেই আমাদের এটা দেখতে হবে যে ভারত এই বিজেপির উত্থানের মাধ্যমে যে ইন্ডিয়াতে যে কালচারাল রেভলিউশন একটা সৃষ্টি করছে, এটা বিশ্ব স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিকর। আপনি হয়তো জানেন নিশ্চয়ই যে তারা গোমূত্র এখন ড্রিঙ্ক হিসাবেই শুধু বিক্রি করে না, কয়েকটা উত্তরপ্রদেশে বা পাঞ্জাবের কয়েকটা মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে ওটা পান করতে হবে। পান না করলে আপনি পবিত্রতা অর্জন করবেন না। এটা যদি একটা সিরিয়াসলি ধর্মীয় বিশ্বাস হয়, এবং তাহলে তো এটা আপনার বিভিন্ন যে এগ্রিকালচারাল প্রোডাক্টস, তারপর তাদের যে সার্ভিস সেক্টর, যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে প্রচুর আপনার কনজিউমার প্রোডাক্টস এক্সপোর্ট করে, ভারতীয়রা ক্রয় করে, বাংলাদেশও অনেক কিছু ভারতীয় প্রোডাক্টস ক্রয় করে। এখন অনেকেই মনে করছে যে এগুলো স্বাস্থ্য ঝুঁকি। আমেরিকার এক রিসার্চ ইনস্টিটিউটে তারা এই বের করেছে যে গোবর মিশ্রিত খাদ্য, মশালা সেগুলো ব্যবহার করে অসুস্থ হয়ে গিয়েছে অনেক মানুষ। এবং এটাই হচ্ছে আমাদের একটা বড় ভয়। ধরেন ভারতে যদি এখন পশ্চিমবঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব এমনভাবে ঘটে, আর পশ্চিমবঙ্গের থেকে যদি এই আমাদের রংপুর অঞ্চলে এবং এই যে ফেনী, যেটাকে তারা বলে বাংলাদেশের চিকেন স্নেক, ফেনীতে কিন্তু আপনার ঠিক বঙ্গোপসাগর থেকে ত্রিপুরাতে রিচ করার শর্টেস্ট পয়েন্ট মাত্র 21 কিলোমিটার যদি ভারত দখল করতে পারে, সেই জায়গায় কিন্তু তাদের অর্থনৈতিক জোন করেছিল। এখন ফরচুনেটলি বাংলাদেশ সরকার ভারতকে সেখান থেকে সরে যেতে নোটিশ দিয়েছে, এবং সেখানে বাংলাদেশের একটা বিশাল অস্ত্র প্রডিউস করার বিশাল শিল্প এলাকা সেখানে তৈরি করবে। আর নর্থ বেঙ্গলে তো আমার মনে হয় এই যে লালমনিরহাটকে যদি আমরা এখন ডেভেলপ করি, এবং চীনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রয়োজন হচ্ছে এই যে বিজেপি সরকার যেভাবে এখন বাংলাদেশের দিকে তাকাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কিন্তু আস্তে আস্তে আইসোলেটেড হয়ে যাচ্ছে। এই আইসোলেশন থেকে বের হতে সাধারণত বৃহৎ শক্তিরা কি করে, তারা পার্শ্ববর্তী কোনো দুর্বল ক্ষেত্রে এমনভাবে অ্যাডভেঞ্চারিজম করে যে তারা তাদের ইন্টারন্যাশনাল ইমেজ যেন আবার ফেরত পায়। ভারতের জন্য এটা নিশ্চিতভাবে বলা যায় যে তারা বাংলাদেশকেই টার্গেট করে রেখেছে। উইক বাংলাদেশ, যখন ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, তখন মোদি
আভ্যন্তরীণ সমর্থন, অভ্যন্তরীণ সাপোর্ট অর্জন করার জন্য বাংলাদেশে কোনো না কোনোভাবে অ্যাডভেঞ্চার করতে চাইবে। এটাই হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় দুশ্চিন্তা, যে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বল। ভারত মানে আমাদের জন্য একটা বড়, দূর থেকে কেনার চেয়ে কাছে বর্ডার ট্রেড ডেভেলপ করেছে। হাসিনার সময় অনেক নতুন ধারণা চলে এসছে, যেমন এই যে ট্রেন জার্নি, ট্রেন, বাস, পদ্মা সেতুর উপর দিয়ে ভারত দূরত্ব কমেছে, মানে ভৌগোলিক দূরত্ব, যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব কমেছে, কিন্তু সম্পর্কের দূরত্ব ভারত তার নিজের স্বার্থেই স্বাভাবিক করতে চাওয়া উচিত। বাংলাদেশের নীতি বেশ ভালো, আমরা কিন্তু খোলাখুলি রয়েছি। আমরা ভারতের প্রতি এমন কোনো, এই যে এত ঘটনা ঘটে গেল গত 1.5 বছরে, ভারত কিভাবে টার্গেট করেছে, বাংলাদেশ কিন্তু প্রচুর ধৈর্যশীল ছিল। ভারতীয়রাও এটা স্বীকার করে। পশ্চিমবঙ্গে যারা রয়েছে সেন্সিবল, যারা মডারেটস, বৃহত্তর পপুলেশনই কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়। তারা এখন রিয়েলাইজ করছে যে বাংলাদেশিদের আগমন ছাড়া পশ্চিমবঙ্গের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে দিন দিন। এবং শুভেন্দু অধিকারী এটা বুঝবে না, প্রশ্নই ওঠে না। একটা সময় ছিল শুভেন্দু অধিকারী কিন্তু মমতার প্রতি অত্যন্ত অনুগত ছিল। সেই সম্পর্কটুকু মমতা ধ্বংস করে দিয়েছে তার এই ভাগ্নে, এই যে ভাইপো, কি যেন নাম তার, ভাইপোকে এখন যে অবনতিশীল বাস্তবতা, এর পেছনে সবচেয়ে বড় দায়ী আমি একা না, আপনার পশ্চিমবঙ্গের সিনিয়র টিএমসি লিডার্স, যেমন রবীন্দ্রনাথ ঘোষ উত্তর দিনাজপুরে, মনিরুল ইসলাম নদিয়াতে, তৃণমূলের ফাউন্ডিং লিডার, আরও অনেকে এখন গত 2 দিন থেকে তারা কিন্তু দাবি করছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং তৃণমূলের যে পতন ঘটেছে তার জন্য এককভাবে দায়ী হচ্ছে এই অভিজিৎ মুখার্জি। এবং তার যে গোপন বাস্তবতাগুলো ছিল সেগুলো এখন বের হয়ে আসছে। পশ্চিমবঙ্গের মিডিয়া এটা এক্সপোজ করছে। সে কালীঘাটে তার যে বাড়ি, তার নাম হলো শান্তিনিকেতন, এবং ওই রাস্তা একেবারে বলতে গেলে বিরাট একটা অংশ পুলিশ দখল করে রেখেছে শুভেন্দু ব্যানার্জির যাওয়া আসা সুবিধার্থে। তার বাড়ি থেকে ক্রেন ব্যবহার করে একটা আপনার বড় ধরনের, প্রায় 7-8 ফিট বড় ধরনের স্টিলের ইলেকট্রনিক ডিভাইস তার বাড়ি থেকে ক্রেন দিয়ে উঠায় বের করছে। কেন? ওটা খুব এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট। শুভেন্দু ব্যানার্জি এই তার ভাতিজার নিরাপত্তার জন্য, এবং সে কোনো প্রভু কৃতদাস সম্পর্ক, মমতার সিনিয়র লিডার যারা তৃণমূল সৃষ্টির পিছনে দায়ী ছিল তাদেরকে সে তাদেরকে কৃতদাসের মতো ব্যবহার করত। এবং এই কথাগুলো তারা এখন বলছে। এবং এই যে শুভেন্দু অধিকারী আজকে এত বড় ভিলেন হয়ে গেছে, এর জন্য দায়ী হচ্ছে মমতার চরম ভুল। যে শুভেন্দুর যে অবদান ছিল ওই অঞ্চলে, আপনার নন্দীগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূলকে গড়ে তোলা, এটা এত ব্যাপক ছিল যে শুভেন্দু অটোমেটিক্যালি মমতার ডান হাত হিসেবেই থাকার কথা। সেই জায়গায় অভিষেক ব্যানার্জি তাচ্ছিল্য, এবং তার বয়সের যারা রয়েছে অনুগত তাদেরকে সে সামনে তুলে আনছে। সুতরাং এই কারণেই কিন্তু বলা হয় এখন কিন্তু মানে এটা পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থক শুধু না, মানে মধ্যবিত্ত শ্রেণী ব্যাপক অংশ তারা এই মমতার ভাতিজাকে নিয়ে এখন কথা বলে যে এখন যাবে কোথায় সে হাটে রাস্তা দিয়ে, তার সবাই তাকে দেখছে। অনেকটা আমাদের এখন যে বিএনপির নব আবিষ্কৃত যে লয়ের এক্সপার্ট, তার পুত্রধন যেভাবে ক্রিকেটের এক্সপার্ট হয়ে গেছে, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের লোকেরা তাকে পাহারা দিয়ে নিয়ে যায়। সে শুভেন্দুর অবস্থাও এরকম ছিল যে সে পুরাপুরি পুলিশ প্রোটেকশনে থাকতো, আইসোলেটেড হয়ে থাকতো, এবং আজকে এই যে মমতার যে পরিণতি সেই দায়ী। কাজেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ সম্পর্ক, ভারত সম্পর্ক আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। মোদিও এটা রিয়েলাইজ করে। আমরা যদি দুর্বল হয়ে যাই, আমরা যদি ভারতের কথায় মনে করি যে আমাদের তারেক জিয়া মমতার ওই হাসিনার মতোই আনুগত্যের দিকে যাবে এবং বিএনপির একটা মানে অংশ
এরা মারাত্মকভাবে বিএনপির ইমেজ ডিস্ট্রয় করছে। আমরা জানি কিছুদিন আগে ওই ভদ্রলোক যার কথা আমি ইনডিরেক্টলি মেনশন করলাম, সে এমন একটা কথা বলেছে পার্লামেন্টে যে আজকে বিএনপির একেবারে ইমেজ ধ্বংস হয়ে গেছে। মানে এই যে আপনার কিভাবে ওই জুলাই আন্দোলনকে সে তাচ্ছিল্য করলো, এটার থেকে বিএনপিকে বের হয়ে এসে তারপর একটা পজিশন অফ স্ট্রেংথ, জনগণ জুলাই আন্দোলনকে মেনে নিতে হবে। তারেক জিয়াকে অবশ্যই ভাবতে হবে যে ভারতের প্রতি যেটা খলিল করছে, খলিলকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয় ফরেন মিনিস্টার, কিন্তু আমি তাকে অনেক বেশি গুরুত্ব দেই এই কারণে যে ভারতের সাথে সে চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই যে সে চীনে গিয়েছে, গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং আমাদের ভারতের সাথে যদি সম্পর্ক উন্নয়ন করতে হয় তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভারতের নিরাপত্তা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের যে আনুগত্যর উপর নির্ভর করবে, এই ভুল ধারণা থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। ভারত যদি মনে করে যে বাংলাদেশের সাথে বন্ধুত্বের অর্থ হচ্ছে এই যে ভারত বাংলাদেশকে আস্থায় নেবে তখনই যখন ভারত চীনের সাথে সম্পর্ক হাসিনার পর্যায়ে নিয়ে যাবে, যখন পাকিস্তানের সাথে কোনো সম্পর্কই রাখবে না, এটাকে যদি ইয়ার্ডস্টিক হিসাবে ভারত চিন্তা করে তাহলে ভারতের সাথে কোনো সম্পর্ক রাখাই আমাদের সম্ভব হবে না। কাজেই আমাদের এটা ভারতকে এনকারেজ করতে হলে যথাশীঘ্র আমি মনে করি এই ফরেন মিনিস্টার গিয়েছে, চীনের সাথে আমাদের অত্যন্ত দ্রুত তিস্তা চুক্তি করা উচিত, এবং সেই তিস্তা চুক্তিতে যে শুধু আপনার ওই নদীটি ডেভেলপ করবে তা নয়, গঙ্গার পানি ফ্লো নিয়ন্ত্রণ করবে তা নয়, চীনের ব্যাপক শক্তি রয়েছে ভারতকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর। কেননা ভারতের যে গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্র,